বিপুল অঙ্কের মানুষ আওয়ামী লীগের লোকও ভোট দিয়েছে। কালকে শামীম ওসমান একটা কথা বলেছে যে আমরা ভোট না দিলে 90টি আসনে বিএনপি হয়তো জয়লাভ করতো না, হয়তো বা এটা ওনার অ্যাসেসমেন্ট, কিন্তু আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছে বিএনপিকে, এটা আমি দেখেছি। তো তারা একটা প্রত্যাশা করেছিল যে আওয়ামী লীগ রিভাইভ হবে। বিএনপি সেই 6 মাস হয়ে গেল সে বিষয়ে কোনো কার্যকলাপ করছে না। উপরন্তু যে অর্ডিন্যান্সের মাধ্যমে আন্ডারে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছিল, সেই অর্ডিন্যান্সটা বিএনপি র্যাটিফাই করে দিয়েছে। তো বিএনপি যদি র্যাটিফাই না করতো, অটোমেটিক বাই ডিফল্ট কিন্তু আওয়ামী লীগ রিভাইভ করতো। আওয়ামী লীগের রিভাইভাল হওয়া না হওয়াটা ব্যাপার না, কিন্তু ওই যে প্রত্যাশাটা তৈরি হয়েছিল এটা কেন হলো? মানে আপনি আজকে 6 মাস পরে যে ভাষায় কথা বলছেন, আপনি যে তফসিল পিরিয়ডে এই ভাষায় কথা বলেননি। বিএনপির নেতৃবৃন্দ তফসিল পিরিয়ডে সহাবস্থানের কথা বলেছে। আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দিয়েছে, আওয়ামী লীগের লোকজন বিএনপির মিটিংয়ে গিয়েছে, কোলাকুলি করেছে, কিন্তু এখন কিন্তু আপনি সেই সহাবস্থানটা ভুলে গেলেন। ফলে দেশের একটা সলিউশনযোগ্য পলিটিক্যাল ক্রাইসিস সলিউশন না করে রেখে দিলেন। এই বিষয়ে তো একটা জাতীয় ঐক্য হতে পারতো, জাতীয় কনসেনসাস হতে পারতো, সকলে মিলে ডেকে একটা কোড অফ কন্ডাক্ট, একটা ফ্রেম, একটা টাইম ফ্রেম করে এটা সলিউশন করা উচিত ছিল। আপনি ক্যান্সার রেখে দেবেন, একটা পলিটিক্যাল সলিউশন কিন্তু ক্যান্সার বাড়বে, এটা কমবে না বাংলাদেশের মতো দেশে। আপনি সেটা সমাধান না করে রেখে দিলেন, আর ইকোনমিক রিকনস্ট্রাকশন হবে অটোমেটিক্যালি ইপসো ফ্যাক্টো। ক্যাবিনেট আপনি ফেরেস্তা দিয়ে করলেও দেশ চালাতে পারবে না এই প্রেক্ষাপটে। আমি খুব দুঃখের সাথে বলবো, গত 6 মাসে বর্তমান সরকার কি একটাও পলিটিক্যাল বা ইকোনমিক প্রবলেমের সলিউশন করেছে বা দেখাতে পেরেছে বা আশা দেখাতে পেরেছে? মন্ত্রী নিজের মুখে বলেছে 2 বছর লাগবে জ্বালানি সমস্যার সমাধান হতে। 2 বছর দেশ চলবে কিভাবে? অর্থনীতি চলবে কিভাবে? ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কর্মসংস্থান কি হবে? ব্যাকআপ প্ল্যান কি, কন্টিনজেন্সি প্ল্যান কি আছে আপনার? সেটা তো বলছে যে এটা আওয়ামী লীগ সরকারের দায় না, ওটা তো আপনি ডিশোল্ডারিং করার সবাই চেষ্টা করবে, আর ডিশোল্ডারিং করার চেষ্টা করলেই তো হলো না। আপনিও তো 6 মাস আছেন, আপনি তো আরও থাকবেন 2 বছর, আপনার কি প্ল্যান? সেখানে আমি মনে করি সরকার অনেকাংশেই বুৎপত্তিপরতা দেখাতে পারছে না এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত দেখাতে পারছে না। হয়তো বা সিদ্ধান্তটা বিভিন্ন লেয়ারে ডাইভার্ট হয়ে আছে, তো সেটার কারণেও হতে পারে। অথবা আরেকটি বাস্তব সমস্যা হচ্ছে 17 বছর ক্ষমতার বাইরে থাকার কারণে স্বাভাবিকভাবেই বিএনপির একটা ওয়াইজ ম্যান ক্রাইসিস দেখা যাচ্ছে। যারা দেশ চালানোর অভিজ্ঞতা ছিল তারা অনেকেই মারা গেছেন, রিটায়ার্ড করেছেন, চলে গেছেন, অথবা বিএনপি তার দলীয় অনুগত আমলা পাচ্ছে না, কারণ 17 বছরে তার অনুগত আমলারা বা তার মতাদর্শে আমলারা অনেকেই চলে গেছে। এখন যে আমলারা আছে তারা এই আমলের বা আওয়ামী লীগ আমলের নিয়োগপ্রাপ্ত, প্রমোশন প্রাপ্ত, এটা কোনো ব্যাপার না। তাদেরকে বিএনপি মোটিভেট করলে তারা বিএনপির পক্ষে কাজ করবে। আমার জন্য বিএনপি তাদেরকে মোটিভেট করতে চাচ্ছে না, পারছে না। বিএনপি করছে গণহারে সাসপেন্ড, বরখাস্ত। আমি এক টকশোতে বলেছিলাম বর্তমান সরকার হয়ে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বরখাস্ত সরকার, প্রতিদিন বরখাস্ত করছে সিনিয়র অফিসারদের, যে অফিসারের রিপ্লেসমেন্ট আপনি চাইলেই করতে পারবেন না। আমি একটু স্বামী মহাতা পাটোয়ারি একটু মন্ত্রিসভা নিয়ে একটু বলি যে পরিবর্তনগুলো আসছে যেভাবে আসছে, এবং শোনা যাচ্ছে হয়তো আগামী কিছুদিনের মধ্যে আরেকটা পরিবর্তন আসতে পারে, এমন একটা আলোচনা আছে, 5-6 জন নতুন মন্ত্রী বা এরকম আসতে পারে। তো এই আলোচনা যে যেভাবে পরিবর্তনটা দেখছেন, এটা আপনি কতটা আসলে চিন্তা ভাবনা করে পরিবর্তন করা হচ্ছে মনে করছেন, নাকি আসলে একবার হোসেন যেটি বললেন যে অনেককে হয়তো এখানে আনতে হবে, কাছের লোক কাউকে আনতে হবে, এর জন্য করা হচ্ছে? দেখুন, প্রায় 6 সালের পর থেকে বিএনপি ক্ষমতার বাইরে, প্রায় 19 বছর পরে ভোটে ক্ষমতায় এসেছেন। এর মধ্যে প্রায় 17 বছর মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে ছিলেন। এই 19 বছর যারা পার্টিতে কন্ট্রিবিউট করেছে বিভিন্নভাবে, তাদেরকে সামহাউ অ্যাকোমোডেশন দেওয়ার চেষ্টা বিএনপি করছে, এটা খারাপ না। কিন্তু সমস্যাটা হচ্ছে কয়েকটা। আপনি তো আর এই ড্রাইভিং জানেন না এমন কাউকে আপনার গাড়ি চালাতে দিবেন না, পাইলট না এমন কাউকে তো বলবেন না প্লেনটা চালাও। তাহলে দেশ চালানোর দায়িত্ব যাদেরকে দিচ্ছেন তারা আসেও দেশ চালাতে অভিজ্ঞ কিনা? দেশ চালাতে গেলে সাবেক সচিব, সাবেক আর্মি, সাবেক রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী বা এমপি, এরা ছাড়া আসলে দেশ চালানো যায় না, অভিজ্ঞতা সম্পন্ন লাগে। আর খুব আইডিয়ালিস্টিক, রোমান্টিক, অ্যাডভেঞ্চারিজম লোকজন আসে, অনেকবার আসছে বাংলাদেশে, অনেকবার, অনেক সময় খুব ভালো কিছু করতে পারেনি, এটা কাঠামোগতভাবে অ্যাকসেপ্ট করা যায় না। যেটি ভাই বললেন খুব একটা রাইটলি পয়েন্ট, যে অভিযোগ আছে যারা বিদেশি নাগরিক এবং দেশি নাগরিকত্ব রিলিংকুইশ করেনি, গিভস আপ করেনি, অ্যালিজিয়েন্স টু ফরেন ন্যাশনাল যাদের আছে, সংবিধান স্পষ্ট বলে দিয়েছে তারা কোনোভাবেই সংসদ সদস্য হতে পারবে না, মন্ত্রী হতে পারবে না। কারণ আপনার মন্ত্রী যখন হচ্ছেন তখন আপনি রাষ্ট্রের অনেক সিক্রেট বিষয় নিয়ে হ্যান্ডেল করছেন। আপনি আরেক দেশের নাগরিক হয়ে আমাদের দেশের সিক্রেট জিনিস জানবেন, আপনি তো এটা রাষ্ট্রবিরোধী কাজ করতে পারেন। সে কারণে
এই প্রভিশনটা করা হয়েছে। তো সেইটা তো স্পষ্ট করে কেউ এখনো পর্যন্ত বলেনি, কিন্তু এটা একটা বড় সমস্যা। দ্বিতীয় প্রবলেম যেটি হচ্ছে, মন্ত্রিসভার কারণে যে খরচ বাড়ছে, এই খরচটা সরকার অকারণে বাড়াচ্ছে। অ্যাডভাইজার হলে আমি দেখেছি অ্যাডভাইজারের রুম, যাই না এখন নাকি অ্যাডভাইজারের রুম দেয়নি, বাট একসময় দেখেছিলাম বিশাল রুম তাদের, বিশাল তাদের শান শৌকত, তাদের ওয়াশরুমই বিশাল। অনেক ভদ্রলোকের ড্রয়িং রুমের থেকে অ্যাডভাইজারদের ওয়াশরুম বড়, মন্ত্রীদেরও তাই। মন্ত্রীদের কন্টিনজেন্সি বিল থাকে, রুম ডেকোরেশনের বিল থাকে, বই কিনতে পারে, তারা খেতে পারে, খাওয়াইতে পারে, বিদেশ গেলে একজনকে নিতে পারে, তার সাথে তার পিএস যাবে, এপিএস যাবে, একটা হিউজ একটা বহর যায়। এই বহরটাকে বড় করে আসলে লাভ কি হচ্ছে? আমি মনে করি সরকার কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে এবং সরকার উপলব্ধি করতে পারছে ইকোনমিক সলিউশন ইমিডিয়েট না। সরকার উপলব্ধি করতে পারছে পলিটিক্যাল ক্রাইসিস নিয়ে সমস্যা সামনে আছে এবং সরকার সেক্ষেত্রে এই ধরনের আই ওয়াশিং কাজ করছে, কারণ ডাইভার্সন টেকনোলজি, যে নতুন করে মন্ত্রিত্ব চেঞ্জ করছে, মিডিয়া অ্যাটেনশন ডাইভার্ট হচ্ছে, কিন্তু সমস্যাগুলো তো সমাধান হয়নি। আচ্ছা, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটা করেন, আর টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দেন। আমি রাজশাহী থেকে ইয়ামুল হক বলছি। জি বলেন। আমার কথা হলো, জি জি বলেন। এই যে পররাষ্ট্র মন্ত্রী, ফুলমন্ত্রী, প্রতিমন্ত্রী একজন ছিল, আরেকজন নিয়োগ দিল। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, বলেন। আমার শামীম ভাইয়ের কাছে, আমার দুইজন কাছে প্রশ্ন। বাংলাদেশে অর্থনৈতিক সংকট, এই মন্ত্রী আকার বাড়াইতেছে, হ্যাঁ, সার সংকট, বিদ্যুৎ সংকট ইত্যাদি, মন্ত্রী আকার ছোট করলে একটু ভালো হয় না? এটাই আমার প্রশ্ন। জি ধন্যবাদ। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি এর মধ্যে। আমি একটু স্বামীদের পাটোয়ারি, আপনি উত্তর দিলে দিবেন, আমি আরেকটা বিষয়টা যুক্ত করতে চাই। এই সরকার যখন দায়িত্ব নেয় তখনই কিন্তু একটা 80 দিনের একটা বিধি দিয়ে চললো যে 6 মাসে একটা মূল্যায়ন হবে মন্ত্রীদের, এবং 6 মাস পরে কিন্তু এই রদবদল দেখলাম এবং আরও রদবদলের কথা আমরা শুনছি। কিন্তু এই মন্ত্রীদের উপর এটা একটা বাড়তি চাপ কিনা, এবং এই চাপ নিয়ে কি মানে দায়িত্ব পালন করা কতটা কঠিন? না, এই চাপটা কোনো, যারা মন্ত্রী হয়েছে তারা তো আসলে ডিজার্ভিংই ছিল, যারা হলেন তারা তো আসলে তখনই হওয়ার কথা ছিল, তখন কেন হয়নি এটি বরঞ্চ প্রশ্ন। আমি মনে করি এটা কোনো বাড়তি চাপ অনুভব করি। চাপটা অর্থনৈতিক, চাপটা টাকার সংকট, চাপটা পলিটিক্যাল ক্রাইসিস, এবং চাপটা জনগণকে সুশাসন দিতে না পারার ব্যর্থতা, জনগণকে গ্যাস দিতে না পারার ব্যর্থতা, ট্রাফিক ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট, সব কিছু মিলিয়ে। এর মধ্যে সরকার বিশাল সোশ্যাল সেফটি নেট করেছে, বিশাল পে স্কেলের চিন্তা করছে, এবং 40,000 কোটি টাকা বেতন বাড়বে এই সময়। পে স্কেল হলে ইনফ্লেশনের ওপর ভয়াবহ চাপ পড়বে, প্রাইভেট সেক্টর আরও চাপে পড়বে। প্রাইভেট সেক্টর জ্বালানি পাচ্ছে না, লোন পাচ্ছে না, কীভাবে চলবে? অসংখ্য প্রতিদিন একটা দুটো করে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, আমাদের চারপাশে আমরা দেখছি প্রতিদিন অসংখ্য ফ্যাক্টরি আমি দেখছি, তারা বিদ্যুৎ বিল দিতে পারছে না, রিট করে আবার অনেকে দিচ্ছে, অনেকে দিচ্ছে না। অর্থাৎ প্রাইভেট সেক্টর ব্যাপক চাপে পড়ে গেছে। এই চাপে পড়া প্রাইভেট সেক্টরকে টেনে তোলার মতো আমি কোনো আলাদিনের চেরাগ সরকারের হাতে দেখছি না, কোনো সদিচ্ছাও দেখছি না। সরকার এই বিষয়ে অনেকটা আলগা মনোভাবে আছে যে এটি যা হবার তাই হবে। সরকারের কাছে কিছু অস্ত্র আছে, আওয়ামী লীগের বিরোধিতা করা, অথবা আওয়ামী লীগের ঘাড়ে দোষ দিয়ে দেওয়া, ইউনূস স্যারের ঘাড়ে দোষ দিয়ে দেওয়া, ভারতের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যাওয়া, ডাইভার্সন করে দিলে তারা ভাবছে সমস্যার সমাধান হবে। বাট আমি মনে করি এগুলো কখনোই কোনো সাস্টেইনেবল সলিউশন না। সরকারকে দীর্ঘমেয়াদী ইকোনমিক রিকনস্ট্রাকশনে যেতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, স্কিল বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে, ফান্ড জোগাড় করতে হবে, এবং ট্যাক্স নির্যাতন বন্ধ করতে হবে, দেশের ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্ট করতে হবে। আমরা ডাস্ট ডিজিজে আবদ্ধ হয়ে গেছি, মানে আমাদের গার্মেন্টস নাই তো বাংলাদেশ নাই, তো সেখান থেকে তো সরকার উত্তরণের চেষ্টা করতে হবে। যেহেতু একটা উজ্জীবিত সরকার, এত বড় একটা আন্দোলনের পরে, এতদিন পরে একটা তুলনামূলক ভালো ভোটের সরকার, সেই সুযোগটা সরকার কিন্তু কাজে লাগাতে পারছে না। কেন পারছে না? এর পিছনে একটা কারণ আছে। এই সরকার ভোটে আসার আগে সকলকে আশা জাগিয়ে দেখিয়ে আসছে, সবাই যে যা আশা প্রত্যাশা করেছে সরকার এটা দেখিয়েছে। ভোটের পরে বাজারে গিয়েও তাই করেছে, যে যা চেয়েছে তাই দিয়েছে, কিন্তু এটা বাস্তবায়নযোগ্য করতে পারছে না। আলোচনা যাব। আমি একটু স্বামীদের পাটোয়ারি আপনাকে দিয়ে শুরু করতে চাই। 6 মাসেই মন্ত্রিসভায় পরিবর্তন এলো, মানে আপনি এটা কি মনে হচ্ছে, এটা কি আচ্ছা নিয়মিত মূল্যায়ন কি নাকি মানে মন্ত্রিসভার পারফরমেন্সটা বা মন্ত্রীদের পারফরমেন্সটা একটা অসন্তোষের বহিঃপ্রকাশ হচ্ছে? না, যে মন্ত্রণালয়গুলো পরিবর্তন হয়েছে বা সংযোজিত হয়েছে সেখানে তো আসলে পারফরমেন্সের ব্যত্যয় ঘটানোর মতো কোনো তথ্য আমরা দেখিনি। তথ্য যেমন পরিবর্তন হলো, তথ্য মন্ত্রী হয়ে গেলেন তথ্য উপদেষ্টা,
তো তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর বিরুদ্ধে আমরা কোথাও কোনো রিপোর্টিং বা তার কোনো ফাউল টক বা তার কোনো লুজ টক আমরা দেখিনি। তার বা পারফরমেন্স দেখানোরই বা কী আছে এখানে। আমি যেটা অনুভব করছি, হয়তো বা সরকার নতুনভাবে দেশ চালানোর চিন্তা করছে, সেটা একটা হার্ডলাইন অ্যাপ্রোচ হতে পারে। সেই হার্ডলাইন অ্যাপ্রোচের জন্য তারা মন্ত্রিসভাটাকে নিজের মতো করে নিচ্ছে আস্তে আস্তে। সবচেয়ে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, 3 জন মন্ত্রী এক মন্ত্রণালয়ে, এটা একটা মানে খুব কনফিউজিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। 3 জন মন্ত্রী কেন? যিনি অ্যাডভাইজার ছিলেন তাকে মন্ত্রী হতে হলো কেন? এটা আমরা বুঝলাম না। আবার আগে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাডভাইজার ছিলেন, পররাষ্ট্র ছিলেন না তখন, তো খলিল সাহেবও অ্যাডভাইজার ছিলেন, পররাষ্ট্র ছিলেন না, তিনি এখন মন্ত্রী। এক মন্ত্রণালয়ে 3 জনকে নেওয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সরকারের মধ্যে আভ্যন্তরীণ কিছু দোলাচল আছে, আভ্যন্তরীণ কিছু দোদুল্যমানতা আছে, আভ্যন্তরীণ কিছু দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে, এবং তারা ঠিক পলিটিক্সটা কি করবে, ফরেন পলিসিটা কি হবে, দেশটা কিভাবে চলবে, এই বিষয়ে এখনও সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেনি। সেটার কারণে সেটার ইম্প্যাক্ট ক্যাবিনেট ফর্মুলেশন, রিফর্মুলেশন, রিঅর্গানাইজেশনে পড়ে যাচ্ছে। এটা কোনো বড় বিষয় না। ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে ক্যাবিনেট যে কোনো সময়, প্রাইম মিনিস্টার যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। এরশাদ স্যারকে বলা হতো যে তার সম্পর্কে একটা অভিযোগ ছিল, তিনি ফ্রিকেল ছিলেন, অভিযোগ তার ডিসিশন চেঞ্জ করতেন। সিএমএলএ মানে অনেক সময় বলা হতো ক্যান্সেল মাই লাস্ট অর্ডার, এবং তার সময় মন্ত্রীরা ঘুম থেকে উঠে প্রথমে মানে তাকাতো ফ্ল্যাগের দিকে, ফ্ল্যাগ উঠছে কি না, ফ্ল্যাগ উঠছে মানে উনি এখনও মন্ত্রী আছেন। অর্থাৎ দুর্নীতির অভিযোগ আসা মাত্রই উনি মন্ত্রীদেরকে সরিয়ে দিতেন। একটা মন্ত্রীদের মধ্যে তটস্থ ভয় থাকতো। এখন বাংলাদেশে যে ক্যাবিনেট আছে অ্যাট দ্য মোমেন্ট, সেটাকে খারাপ বলার উপায় নেই, ভালো বলার উপায় নেই। জ্বালানি সংকট তীব্র, অ্যাজ এ হোল ক্যাবিনেটের দায় এড়াতে পারে না। তারা ডিশোল্ডারিং করছে, আওয়ামী লীগ আমলের কথা বলছে, ইউনিট সরকারের কথা বলছে, বাট 6 মাস ক্ষমতায় থাকার পরে 6 মাস পরের সমস্যাটা তো আপনাকে প্রিএম্প্ট করতে হবে, এবং প্রিএম্প্ট করে সরকার কী স্টেপ নিয়েছে? খুব বেশি কোনো স্টেপ কিন্তু এখনও নিতে পারে নাই। এবং কর প্রচুর বাড়ানো হয়েছে, কিন্তু সেবা নাই, আপনার কর্মসংস্থান নাই, এবং রেমিটেন্স একমাত্র ভালো আসছে। এই রেমিটেন্স ছাড়া বাংলাদেশে এখন কোনো আমি সঠিক সুবাতাস একটাও দেখতে পাচ্ছি না। তো সেটার ক্ষেত্রে সরকার অ্যাজ এ হোল আমি বলবো এখন পর্যন্ত সফল, এটা বলার কোনো সুযোগ নাই। তো সরকার যদি অ্যাজ এ হোল সফল না হয়, ইন্ডিভিজুয়াল মন্ত্রীদের অ্যাসেসমেন্ট করার কি আছে? তাদেরকে সময় দিতে হবে ব্যাপারটা। আকবর হোসেন, আমি একটু আপনার কাছে আসতে চাই। আজকে আমাদের একটা শিরোনাম আমি দেখেছি, কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে 202 বস্তা সার নিয়ে গেছেন কৃষকেরা। এই আমরা বিকেলের দিকে ঘটনা, এবং পরে পুলিশ এসে আবার করে 30 বস্তার মতো সার উদ্ধার করেছে। মানে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সামনে যে ঘটনা, এটাকে আপনি বিচ্ছিন্ন কোনো ঘটনা দেখবেন নাকি আসলে সামনে কোনো বড় ঘটনার সংকেত দিচ্ছে? না, এখন পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই দেখবো, কারণ একটি জেলায় একটি ঘটনা ঘটেছে, 200 বস্তা সার, এটা এমন কিছু না। কিন্তু বিএনপির লাস্ট রিজিমে কিন্তু সার নিয়ে ঘটনা ঘটেছিল, এবং সার নিয়ে আন্দোলন করার সময় কৃষকদের গুলি পড়ে কিন্তু 5 জন কৃষক মারা গিয়েছিল, উত্তরবঙ্গেই খুব সম্ভবত। তো সেইটার তো একটা নিদর্শন আগে আছে। মূল ব্যাপারটা হচ্ছে দেশে খাদ্য সার, এটা একটা কঠিন ম্যানেজমেন্টের বিষয়। এই ম্যানেজমেন্টটা সরকার করতে না পারলে সংকট দেখা দেবে, সংকট থেকে সংশয় হবে, সংশয় থেকে কৃষকরা প্যানিকড হবে, মজুতদাররা প্যানিকড হবে, তারা মজুত করবে। এবং এই গত 6 মাসে বা 2 বছর ধরেই ন্যাচারালি আগের গভর্নমেন্টের যে ডিলাররা ছিল তাদেরকে পরিবর্তন করে নতুন ডিলারের একটা দৌড় সৃষ্টি হয়েছে। এটার মধ্যে বাণিজ্যিক উদ্দেশ্যও আছে, সার ডিলার, গ্যাস ডিলার, এবং আপনার খাদ্য গুদামে যারা থাকে ওএমএস ডিলার, এদেরকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আইন পরিবর্তন করে খুব ইলিগালি রেট্রোস্পেক্টিভলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। ফলে নতুন যারা আসছে তারাও কিন্তু এই মজুদ ব্যবসা বুঝতে 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 কিন্তু তারা একটা খাদ্য সংকট দেশে হয়ে যেতে পারে। তো যেটি দরকার, এই টোটাল ম্যানেজমেন্টের জন্য দক্ষ আমলা, দক্ষ টিওনো, দক্ষ খাদ্য কর্মকর্তা, দক্ষ সার কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, এদের একটা সমন্বয় লাগবে। সেই সমন্বয়টা সরকারের এখনো হচ্ছে কি না আমরা ডাউটফুল। 74 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, ইভেন 76-এর মনন্তর যখন হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, অমর্ত্য সেন ক্যাটাগরিক্যালি তার বইতে লিখেছেন একদম স্পষ্ট, জনসংখ্যা অনুপাতে খাদ্যের কোনো সংকট ছিল না, সংকট ছিল গণতন্ত্রের, ম্যানেজমেন্টের এবং মজুতদারি, প্রচুর পরিমাণ মজুতদারি হয়েছিল। সার সংকটের গুজব হলেই মজুতদারিরা সার মানে মজুত করবে। এই মজুদের বিরুদ্ধে দেশব্যাপী মোবাইল কোর্ট করা বা এটাকে উদ্ধার করা, সেটার মতো কাঠামো এখনও দেশে গড়ে ওঠেনি। সেটা যদি গড়ে না ওঠে
তাহলে সরকার সেটা বাস্তবায়ন করবে কিভাবে? তো আমি মনে করি কুড়িগ্রামের বিষয়টা সরকারের আমলে নেওয়া উচিত ভয়ঙ্করভাবে। এবং সার বিষয়ে কি অবস্থা দেশের, অনেকে বলছে ভবিষ্যতে গ্যাস সংকট হলে, কাঁচামাল সংকট হলে, সারের উৎপাদন সমস্যা হলে সঠিক সময়ে, যে সময়ে সারটা লাগবে ওই সময় সার নাও পেতে পারে। তো সেটা সরকারকে অবশ্যই সবাইকে আস্থা দিতে হবে যে এখানে সারের কোনো সংকট নাই। সরকার সে আস্থা না দিয়ে আমি মনে করি যেটি বলেছে বরঞ্চ 2 বছর জ্বালানি সংকট, তো এটা তো কোনো সংকটের সমাধানের পথ হচ্ছে না। এটা তো সংকট মেনে নেওয়া একটা হচ্ছে। সমস্যা বিষয়ে সঠিক তথ্যটা দেওয়াটি সরকারের কাজ কিনা, হ্যাঁ, তৈরি করা, একটা- মাল্টিমেন্টালি তৈরি করা। অবশ্যই একটা 2 বছর তো অনেক লম্বা সময়। আপনার 2 বছর লাগার তো কোনো যৌক্তিক কারণ আমরা দেখি না। 2 বছর যদি লেগে থাকে তাহলে আপনি আরও স্বল্প সময় কেন করতে পারবেন না? এর আগেও তো বাংলাদেশে অসংখ্যবার ক্রাইসিস হয়েছিল। বাংলাদেশ 2008-এ 10-এ রিসেসে পড়েছিল, তার আগেও রিসেসে পড়েছিল, অনেকবার গ্লোবাল রিসেসে বাংলাদেশ পড়েছে, বাংলাদেশ ট্যাকেল করেছে। বাংলাদেশে সেই রেজিলেন্ট আছে, কিন্তু এই দেশের এক্সট্রিম রেজিলেন্ট পাওয়ার আছে। পৃথিবীতে সারা পৃথিবী একভাবে চলে, সারা পৃথিবীতে কোভিডে ভয়াবহ অবস্থা হয়ে গেছে, সেই তুলনায় বাংলাদেশে কিন্তু হয়নি। সারা পৃথিবী ইকোনমিক ডিপ্রেশনে পড়েছে, বাংলাদেশ পড়েনি। বাংলাদেশ কীভাবে ইকোনমিক ডিপ্রেশন ওভারকাম করলো এটা একটা স্টাডি। তো বাংলাদেশের 2 বছর লাগবে জ্বালানি সমস্যার সমাধান করতে, আমি তো মনে করি এত ভঙ্গুর না। যদিও আমি জ্বালানি বিষয়ে আমার ন্যূনতম অভিজ্ঞতা নাই, এক্সপিরিয়েন্স নেই, পড়ালেখাও নাই, কিন্তু আমি মনে করি এই মন্তব্যটি খুবই উইক মন্তব্য। ইংল্যান্ডে একজন মন্ত্রী একবার মুখ ফসকে বলে ফেলছিল ডিমের মধ্যে স্যালমোনিয়া থাকতে পারে। সবাই ডিম খাওয়া বন্ধ করে দিল, 3-4 দিন 5 দিন ধরে ডিমগুলো সব পচে গেল। ওই মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে পরে এই এক মন্তব্যের জন্য। তো যারা শিল্প কারখানা প্যানিক সিচুয়েশনের দায়িত্বে থাকবেন তারা তো আশা দেবেন এবং সঠিক পিকচার দিবেন। যদি জ্বালানি ক্রাইসিস থেকেই থাকে এখন এই মুহূর্তে, এটি সমাধানে সরকারের এই মুহূর্তে একটা পথ ঘোষণা করে দেওয়া উচিত, যাতে জনগণ আশ্বস্ত হয় এবং কালোবাজারি মজুতদারি তারা যেন কোনো অপচেষ্টা না করে। দেশে কিন্তু খাদ্য ম্যানেজমেন্ট, সার ম্যানেজমেন্টের সংকটের কারণে ছোটোখাটো দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে, সেটি সরকারকে মাথায় রাখতে হবে। স্বামী হওয়ার পটে একদম শেষ দিকে চলে এসেছি। একটু রাজনীতি নিয়ে যদি বলে, যে এই সংকটের কথা আমরা শুনছিলাম, অর্থনৈতিক সংকটের কথা আছে, আইন শৃঙ্খলা নিয়ে এক ধরনের আলোচনা আছে। সামনের দিকে রাজনীতি যদি বলি, স্থানীয় সরকার নির্বাচন কিছুদিন পর, এই ব্যাপারগুলো মিলে রাজনীতি আসলে কতটা প্রভাবিত হবে বা রাজনীতি আসলে কোন দিকে যাবে? দেখুন, সরকারের জন্য একটা বাম্পি রাইড দিয়েই সরকার শুরু হয়েছে। একটা খুব ডিফিকাল্ট সময়ে সরকার ক্ষমতায় আসছে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি সরকার খুবই উদার হয়, 100% ফেয়ার ভোট করে, সেখানে সরকারের মহাবিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে কয়েকটা কারণে। এক হচ্ছে লোকালি জামাত খুব কম্প্যাক্ট ভোট থাকে, তাদের ভোটগুলো অন্য পার্টির ভোটগুলো ভাগ হয়ে যায় লোকাল প্রার্থীর কাছে। জামাতের ভোট কম হলেও এটা এক বাক্সে পড়ে। এই এক বাক্সে পড়ার কারণে জামাতের চেয়ারম্যান আগেও অনেক বেশি ছিল। ইভেন আওয়ামী লীগের আমলেও লোকাল গভর্নমেন্টে ভাইস চেয়ারম্যান এগুলো কিন্তু অনেক জামাতের ছিল। জামাত সেখানে একটা অ্যাডভান্টেজ পেতে পারে। আর যদি সরকার আগ্রাসী হয় তাহলে সারা বিশ্বের সামনে, সারা দেশের সামনে সরকারের একটা নগ্ন রূপ দেখা যাবে। তো আমি যেটা অনুভব করি, যেহেতু অনেক অমীমাংসিত রাজনৈতিক প্রশ্ন আছে এবং মানুষ অসন্তোষ আছে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। এটাকে সুষ্ঠুভাবে করা, আবার পলিটিক্যাল পারপাসটা সার্ভ করা। তবে হ্যাঁ, লোকাল গভর্নমেন্ট সরকারের জন্য দরকার, কারণ সরকার তো অনেক দিন ক্ষমতার বাইরে। তার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনটা তৈরি না থাকলে সে তার এজেন্ডা বাস্তবায়ন করবে কিভাবে? তো আমি মনে করি এর মধ্যে প্রশাসকটা নিয়োগ করে দিয়েছে নিজেদের। এটা সম্পূর্ণ অসাংবিধানিক, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক। প্রশাসক দেয়া হবে যখন সীমানা নির্ধারণ হবে না। আপনি নতুন একটা আইন করেছেন, একটা নতুন সিটি কর্পোরেশন বা উপজেলা করলেন, এটা সীমানা নির্ধারণ পর্যন্ত আপনি একজন প্রশাসক দেবেন। তার টাইম টেবলও আছে, 3 মাস বা 6 মাস। সে সীমানা নির্ধারণ করে ভোটার লিস্ট করে দিয়ে সে চলে যাবে। দেন লাস্ট গভর্নমেন্টের সময় করা হলো বিশেষ পরিস্থিতিতে প্রশাসক দিতে পারবেন। এই বিশেষ পরিস্থিতিকে ডিফাইন করা হয়নি, তখন ইলেক্টেড সবাইকে বাদ দিয়ে ন্যাচারালি সেই পট পরিবর্তনের কারণে দেওয়া হলো। এখন ওই বিশেষ পরিস্থিতি ওই সময় ঠিক ছিল, ওটা দিয়ে এখন বিএনপি প্রশাসক দিচ্ছে। আবার যাদেরকে প্রশাসক দিচ্ছে তারা নিজেরাই আবার ভোট করবে। যিনি প্রশাসক তিনিই ক্যান্ডিডেট হবেন সামনে। এটাতে হিউজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। তো প্রশাসক দ্বারা প্রশাসিত হওয়ার জন্য তো বাংলাদেশের 24-এর আন্দোলন হয়নি। বিএনপির উচিত অবিলম্বে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো দিয়ে দেয়া এবং এখানে তার সুষ্ঠু ভোট করা। এটি একটা নতুন নিদর্শন সৃষ্টি হবে। আচ্ছা, শামীম পাটোয়ারি, যদি আমি এই সরকার 6 মাস, এই সরকারের অনেকগুলো আমরা চ্যালেঞ্জের কথা বললাম, সমালোচনার জায়গায় আছে, এই 6 মাসে সফল কোথায় হয়েছে তারা? সফল একটাই হয়েছে, রেমিটেন্স। আর সফল একটা হয়েছে যে 6 মাসে কোনো বড় আন্দোলন তারা হতে দেয়নি। আমি মনে করি মোটা দাগের সফলতার মধ্যে একটি আছে
যে দেশে কিছুটা স্ট্যাবিলিটি এসেছে, কিছুটা। আরেকটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সাদাসিধে চলাফেরা, সাদাসিধে কথাবার্তা, তার সফট অ্যাটিটিউড। এখনও কিন্তু বিএনপি কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড কোনো দলের প্রতি দেখায়নি, এটি একটি সফলতা। বিএনপি ক্ষমতায় এসেই কোনো দলের বিরুদ্ধে তীব্র অ্যাগ্রেসিভ হতে পারতো, আওয়ামী লীগের বিরুদ্ধে হতে পারতো, সেটা এখনও হয়নি। তার সাদাসিধে চলাফেরা এবং ঘোলাফেরা মানুষের মধ্যে এটি জনপ্রিয়তা পেয়েছে। তবে রাষ্ট্র পরিচালনা তো নিষ্ঠুর বাস্তবতার খেলা, যেটি আমার ভাই বললেন। ডক্টর ইউনূস স্যারের অনেক জাস্টিফিকেশন ছিল তার ফেইলিওর না হওয়ার বা সফল না হওয়ার, কিন্তু কেউ কিন্তু জাস্টিফিকেশনগুলো কনসিডার করেনি, আমরাও করিনি, না, এটা করবেও না কেউ। কেউ করবেও না। তাকে মোটা দাগে এটা একটা সেলফলেস জব, মানে কমপ্লিটলি থ্যাঙ্কসলেস জব। তো মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু ডেলিভারি দিতে হবে এই ডিফিকাল্ট টাইমে, ডিফিকাল্ট পলিটিক্যাল টাইমে, ডিফিকাল্ট ইকোনমিক ক্রাইসিসে মানুষকে সুশাসন দিতে হবে, অর্থনীতি দিতে হবে, চাকরি দিতে হবে, ভিসা দিতে হবে, বিদেশে লোক পাঠাতে হবে, এই ট্রিটমেন্ট দিতে হবে, সার, খাবার, কেমিক্যাল, পেস্টিসাইড, ওষুধ, কত কিছু, খুব ডিফিকাল্ট। সেটি আমি মনে করি সেই ক্ষেত্রে বাংলাদেশে অবশ্যই আরও পেশাদারিত্ব দরকার। রাষ্ট্র পরিচালনায় পেশাদারিত্বের অভাব দেখছি আমরা।